ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ তাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত এই ফিল্ট্রেশন প্রসেসটা পেরিয়ে আসলেন, অর্থাৎ লম্বা একটা ডিসক্লেমার ইন্ট্রোডাকশন পার করে ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন। স্বীকার করতেই হবে যে তারা আগামী দিনে ভালো ট্রেডার হবেনই হবেন এবং তাদের শেখার ধৈর্য রয়েছে। হ্যাঁ, শেখার কথা বলতে গেলে সব ভিডিও থেকেই কিন্তু শেখা তো যাই অবশ্যই, শুধুমাত্র আমার ভিডিও থেকে নয়। এবং ইন্টারনেটে বহু ফ্রি লেখালেখি রয়েছে, নানা ব্লগ রয়েছে, সেগুলোর থেকেও স্টাডি করে শেখা যায়। প্রয়োজন হলে বই কিনে স্টাডি করতে পারেন। অনেক নামি দামি বই, নামি দামি ট্রেডারের, ইনভেস্টারের বই রয়েছে ট্রেডিং সম্পর্কে, ট্রেড মার্কেট সম্পর্কে, থিওরিটিক্যাল বই, নানা রকমের উদাহরণ, চার্ট, সমস্ত কিছু দেওয়া আছে। সেখান থেকে পড়ে শেখা যেতে পারে। জেনারেলি যেটা হবে, কোর্সগুলো করার থেকে এটা অনেক বেশি বেটার হবে। কোর্সগুলোতে শেষ পর্যন্ত কিন্তু যেটা হাতে ধরে করানো হয় সেটা হলো যে বড় কোর্সটা সেল হয়ে যাওয়ার পরেই বেসিক্যালি একটা টুলস কিনতে বলা হয় এবং এমন একটা স্ট্র্যাটেজি দেওয়া হয় যে টুলসটা ছাড়া অ্যাপ্লাই করা নর্মালি প্রায় ইম্পসিবল হয়ে পড়ে। তো এরপর হয় ছেড়ে দেওয়া হয় মার্কেটে যে কাজ করুন, আদারওয়াইজ তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেই ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে কাজ করতে বলা হয়। এর জন্য ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এগুলো সব আছে। তো এইভাবে কিন্তু কোর্সগুলোকে সেল করা হয়। আমার ভিডিওর প্লাস পয়েন্ট হচ্ছে আমি টুলস বা কোর্স কোনো কিছু সেল করি না। যেটুকু শেখাবো সেটুকু পিওর লেভেলের অ্যানালিসিস শেখাবো, এটুকু বলতে পারি। সেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসই হোক আর টেকনিক্যাল অ্যানালিসিস হোক, যাই হোক না কেন। আর টেকনিক্যাল অ্যানালিসিস যদি জ্ঞান অ্যানালিসিস হয় টাইম ফ্রেমের ওপরে, টাইম পিরিয়ডের ওপরে, সেটা বা টাইম প্রাইস প্রেডিকশনের ওপরে, প্রাইস অ্যাকশন যদি শেখাই তাহলে সেটাও টেকনিক্যালের। যদি প্যাটার্ন অ্যানালিসিস শেখাই সেটাও পিওর শেখাবো, যতটা আমি বুঝেছি এবং যেটুকু নিয়ে কাজ করি। ইন্ডিকেটার বোঝালে ইন্ডিকেটার নিয়েই বোঝাবো। যে কটা মাত্র ইন্ডিকেটার কার্যকরী হয়, যে কটা ইন্ডিকেটার নিয়ে মাত্র আমি কাজ করি, এক গাদা ইন্ডিকেটার নিয়ে আমি কাজ করি না, কয়েকটা মাত্র ইন্ডিকেটার নিয়ে কাজ করি। এবং বেসিক যেটা কথা সেটা হচ্ছে যে যা শেখানো হচ্ছে সেটা যদি ইন্ট্রাডেতে কাজে লাগাতে চেষ্টা করেন তাহলে কিন্তু অতি অবশ্যই 10টি স্টক বেছে নিন অ্যাজ পার ইউর ক্যাপাসিটি। এটা বারবারই বলে আসছি যে আউট অফ ক্যাপাসিটি এটাতে অ্যাপ্লাই করে কিন্তু ব্রোকারের চার্জই বাড়বে। শুধু শুধু এখনই ঠিকঠাক মতো এন্ট্রি না পেলে সেরকম প্রফিট কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে? আর লস হয়ে গেলে মনে হবে অনেকখানাই লস হয়ে গেছে। তো যাই হোক, যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম, আগের দিনেও করেছিলাম, সেটা হলো ভলিউম অ্যানালিসিস করাটা জরুরি। এবং সেই প্রসঙ্গে একটা কথা আসছিল যে বিগ প্লেয়ার্স ইন দ্য মার্কেট। এখন প্রশ্ন হচ্ছে যে এই মার্কেটের এই বিগ প্লেয়ার্স কারা? বিগ প্লেয়ার্স অপারেটর ছাড়া কিছু নয়। ব্যাপারটা, ট্রেডিংটা যদি প্লেয়িং হয়ে যায় তাহলে ব্যাপারটাকে গ্যাম্বলিং হয়ে যায়। ট্রেডিং একটা লজিকের ওপর বেস করে চলে, সে তার নিজের নিয়মে চলে, সেটাকে কেউ না কেউ অপারেট করবেই। এখানে টাকা পয়সার ব্যাপার জড়িত রয়েছে। সকলেই চাইবে যে নিজের ফরে প্রফিটটাকে নিয়ে আসতে, কখনো বেচে কখনো কিনে যে কোনোভাবে প্রফিট করার চেষ্টা করবে। তো এই সাইকোলজিটাকে ম্যানিপুলেট করতে পারে যারা, প্রাইস ইন্ট্রোডিউস করে, মানে স্মার্ট মানি লাগিয়ে অথবা স্মার্ট মানি তুলে নিয়ে
যারা এটাকে অপারেট করে তাদেরকেই আমরা অপারেটর বলে বলি, এবং তারাই, সেই অপারেটররাই কিন্তু বিগ প্লেয়ার্স। তো সেই বিগ প্লেয়ার্সদের অবস্থাটা কি আমরা বুঝতে পারি এই চার্ট দেখে, বা প্রাইস, ক্যান্ডেল, ভলিউম, বার, এই সমস্ত কিছু দেখে আমরা বিগ প্লেয়ার্সদের ঘটনাটা কি বুঝতে পারি? কোনো ব্রেকআউট কি সেইভাবেই হয়? অবশ্যই আমরা বুঝতে পারি, এবং কোনো রকম ইন্ডিকেটর ছাড়া। ইন্ডিকেটর কিন্তু প্রাইস দিয়ে তৈরি, সমস্ত ইন্ডিকেটর তৈরি হয় কিন্তু বেসিক্যালি প্রাইস অ্যাকশনের উপরে। প্রাইস অ্যাকশনটা কমপ্লিট হবার পর সেই ডাটা নিয়ে সার্ভারে যায়, এবং সেই প্রোগ্রামিং অনুযায়ী ইন্ডিকেটর ফর্ম হয়। নেক্সট ক্যান্ডেল যখন তৈরি হয় তখন আগের ক্যান্ডেলেতে ইন্ডিকেটর শো করে যে এইভাবে মুভমেন্ট হচ্ছে। তো কী হবে এরপরে ইন্ডিকেটর কিন্তু বোঝাতে পারে না, কিন্তু যারা লাইভ মার্কেটে ট্রেড করে তাদের কাছে এটা প্রেডিক্ট করাটা সব থেকে বেশি জরুরি, এরপর কি হবে। আগের ভিডিওতে আমি একটা দেখিয়েছিলাম যে আহ, নানা রকমের কনফার্মেশন রয়েছে প্রাইস ওপরের দিকে যাবার, কিন্তু সমস্ত রকম অ্যানালিসিসকে ব্যর্থ করে দিয়ে প্রাইস নিচের দিকে নেমে গেল, কোনো মানে নেই। তো এক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েও ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সাপোর্ট যেখানে আহ, মোটামুটি ডিমান্ড বেড়ে যাচ্ছে সেই জায়গায় সাপোর্ট তৈরি হচ্ছে, যে জায়গাতে ডিমান্ড কমে যাচ্ছে, সাপ্লাই বেড়ে যাচ্ছে, সে জায়গায় রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তো এখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের একটা জোন তৈরি হয়ে যায়। লাইন দিয়ে একটা জোন তৈরি করা যেতে পারে, আবার ডিমান্ড জোন, সাপ্লাই জোন আলাদা আলাদা করে দুটো দুটো চারটে লাইন দিয়েও করা যেতে পারে। এরিয়া বা জোন মার্ক করে করা যেতেই পারে, যদি অনেকগুলো ক্যান্ডেল ওই জায়গার মধ্যে ঘোরাঘুরি করে। এখন দাগ তো টেনে ফেলাই যায় হাতে। এখানে ট্রেডিং ভিউতে অনেক রকমের লাইন টানার ইনস্ট্রুমেন্ট দিয়েছে, টুলস দিয়েছে। তো যে কোনো চার্টেই আছে, তো সেগুলো দিয়ে ব্যবহার করা যেতেই পারে। তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন তৈরি হয়? রেজিস্ট্যান্সের আগের ক্যান্ডেলে সেলার অ্যাকচুয়ালি কি হয়ে যায়, এর আগের ক্যান্ডেলে সেলার হ্যাপি হয়ে যায় যে এই প্রাইসেতে স্টকটাকে ছাড়া যেতে পারে, যার ফলে তারা হেভি সেল করে দেয়। আর বায়ার্স কিন্তু আহ, যেটা বায়ার্সও হ্যাপি হয় যে নিচের প্রাইসে স্টকটাকে কিনতে পাওয়া যাচ্ছে, ফলে প্রাইসকে আস্তে আস্তে, মানে বিড রেট কমতে থাকে, ফলে প্রাইস কিন্তু নিচের দিকে নামতে থাকে। যতক্ষণ না বায়ার্স একটা স্যাটিসফ্যাক্টরি প্রাইস লেভেলে আসে, যে এই প্রাইস লেভেলে আসলে স্টকটা কেনাটা লস হবে না, মোটামুটি প্রাইস আবার এখান থেকে মুভ করতে পারে, সেই প্রাইস লেভেলে আসলে কিন্তু উম, মোটামুটি সেখানে একটা সাপোর্ট জোন তৈরি হয়, তখন বড় বড় ভলিউমে ট্রেড হতে শুরু করে। এখন এই বড় ভলিউমে কারা ট্রেড করে? রিটেলাররা। রিটেলারদের বড় ভলিউমে, রিটেলারদের সংখ্যা বেশি কিন্তু বড় ভলিউমে ট্রেড জেনারেট করার তাদের কিন্তু সামর্থ্য নেই। বড় ভলিউমে জেনারেট করা হয়, মানে বাই অর্ডার দেওয়া হয়, তারাই শুধুমাত্র দিতে পারে যারা অপারেটর বা যারা বিগ প্লেয়ার্স। তো বিগ প্লেয়ার্সরা স্মার্ট মানি নিয়ে আসে। তো দেখি আজ মানে চার্ট থেকে দেখি এখানে যে কিভাবে বিগ প্লেয়ার আসে। মোটামুটি একটা মিথ আছে যে এটা একটা ওয়ান ডে ক্যান্ডেল, ওয়ান ডে বলতে 5 মিনিটের চার্ট। এই ক্যান্ডেলগুলো সব একদিনের ক্যান্ডেল, এখানে দিনের শুরু আর এখানে দিনের শেষ, এই এই গতিবিধি তার। তো মোটামুটি যেটুকু মিথ চালু আছে সেই মিথটা হলো যে প্রাইস রেঞ্জ যদি বিশাল বড় হয়, মানে স্টক প্রাইস কত, 484, মানে 500 টাকা, মানে 5 টাকা রেঞ্জে এখানে কত আছে, 67 থেকে 84, 67 থেকে 84, ঠিক আছে। এখানে 10% মুভমেন্ট অটোমেটিক হওয়ার কথা ছিল, কিন্তু 67 থেকে 84, মানে 70 থেকে 80ও যদি ধরি, এখানে 10 টাকারও বেশি প্রাইস মুভমেন্ট হয়ে গেছে। তো ফার্স্ট ক্যান্ডেলেই, দিনের প্রথম ক্যান্ডেলেই 10 টাকার বেশি প্রাইস মুভমেন্ট হয়ে গেছে, মানে তার হাই এবং লো যদি আমরা মার্ক করে দিই, বিশাল বড় প্রাইস মুভমেন্ট হয়ে গেছে। সুতরাং আজ এই স্টকটাতে প্রাইস ওপরের দিকে আর উঠবেই না, এটুকু মোটামুটি ডিক্লেয়ার করে দেওয়া যেতে পারে। তো যাদের ধৈর্য আছে তারা এই স্টকটাকে ধরতে পারে, কারণ হ্যাঁ, হতে পারে ম্যাক্সিমাম চান্সেস ফেল হতে পারে, কিন্তু যদি প্রাইস উপরের দিকে বা নিচের দিকে নামে তখন কিন্তু প্রফিট বুক করা যেতে পারে, একবারে ফেলে দেওয়ার মতো নয়। কীরকমভাবে দেখা যাক, এইটাকে এখনো পর্যন্ত ফ্ল্যাট মনে হচ্ছে, এবারে আমরা একটু বাড়িয়ে নিই, কারণ আর লোয়ার প্রাইসটা আমার দরকার নেই, প্রাইস অতদূর পর্যন্ত আর কোনো অবস্থাতেই নামেনি, নিচের জন্য যায়নি। এখন এটা কি বোঝাচ্ছে? প্রাইস উপরের দিকে উঠেছিল, নিচের দিকে বেশি দূর পর্যন্ত যায়নি। প্রাইস যখন উঠেছিল তখন বায়ার্সরা স্যাটিসফাইড ছিল,
আস্তে আস্তে কিনছিল, কিন্তু পরের দিকে বায়ার্সরা প্রেসার তৈরি করেছে যে এই প্রাইসের নিচে, এই প্রাইসের নিচে, এই প্রাইসের নিচে আর কিনবে না। ফলে সেলারদের ডিমান্ড থাকা সত্ত্বেও সেলাররা প্রাইসটাকে তুলে নিয়ে গেছিল, কিন্তু বায়ার্সরা আবার টেনে এটাকে নিচের দিকে নামিয়ে দিয়েছে। বায়ারদের ডমিনেন্সই ছিল। তখন সেলাররা চেয়েছে কি যে প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে আনতে। তো এইখানে যখন মার্কেট সেন্টিমেন্ট নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করছে, ঠিক সেই জায়গাতে ভলিউমের চেহারা বলছে কিন্তু বড় বড় মানে ট্রেড হচ্ছে, এগুলো আগের দিনের ট্রেড, এগুলোকে মানে প্রফিট বুকিং চলছে। তো এদিকে মার্কেট ট্রেন্ড কিন্তু একটা জায়গাতে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই জায়গাতে এসে যখন ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলেতে বায়ার্স সেন্টিমেন্ট বলছে অনেক, মানে এখানে যতটা এসছে, এখানে 10 টাকা মুভমেন্ট হয়েছিল, এখানে 477, 70 থেকে 77, 7 টাকা মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, তো এখানে কতটা ছিল লোয়ার প্রাইসটা, জাস্ট একটু দেখে নিই, 467, 67 থেকে এখানে আমাদের প্রাইস লেভেল কতটা আছে, এই প্রাইস লেভেল, এর ক্লোজিং প্রাইস নয় ওপেনিং প্রাইস দেখবো, এর ওপেনিং প্রাইস আসছে 477। ঠিক আছে, তো এর ওপেন প্রাইস 477-এ। তো 77-এ এসে বায়ার্স যখন স্যাটিসফাইড হয়ে যাচ্ছে এবং লার্জ ভলিউমেতে ট্রেড করছে, এইখানে হঠাৎ লার্জ ভলিউমেতে ট্রেড করছে এবং এখানে বিড বিড পয়েন্টটাকে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে কিসের জন্য? সেলার যে নিচের প্রাইসেও সেল করে দিতে চাইছে, তো তখন তাদেরকে বায়ার্স লোভ দেখাচ্ছে যে আহ, আমি কিন্তু এটা কিনবো, ঠিক আছে, আর নিচের প্রাইসে সেল করার দরকার নেই। তো তখন সেলাররা দেখছে যে এই প্রাইসে সেল হবে। তো এই প্রাইসে যদি সেল হয়, সেলাররা নিচের প্রাইসে কিনে রেখেছিল, এখন স্টকটা তাদের কাছে ধরা আছে, কারণ যত প্রাইস নিচের দিকে নেমে যাবে সেলারের প্রফিট পার্সেন্টেজ কম হবে। তো সেক্ষেত্রে তারা চাইবে কি ওপরের দিকে প্রাইস পেতে। তো ঠিক আছে, তাদের প্রফিট হচ্ছে, তারা তখন আবার স্টকটাকে ধরে রাখছে। তো এই অর্ডারটা দিল কি? তারপরেই কিন্তু দেখা গেল যে প্রাইস খুব বেশি উপরে ওঠানামা করেনি, একটা পিকের মতো প্রাইস তৈরি হয়েছে এবং খুব মানে চুলের মতো সরু একটা বডি তৈরি হয়েছে এই ক্যান্ডেলেতে। কিন্তু তার ভলিউমও খুব একটা ফেলে দেওয়ার মতো নয়, একটা অ্যাভারেজ ভলিউমের মতো। ঠিক আছে, খুব বড় না হলে অ্যাভারেজ ভলিউম। তাহলে এরকম একটা প্রাইস মুভমেন্ট, আর এইখানে এইখানে একটা মোটামুটি আগের ভলিউমের থেকে কম ভলিউম। তো এটা বুঝিয়ে দিচ্ছে যে এখানে বড় প্লেয়ার ঢুকে গেছে, এখানে বড় প্লেয়ার ঢুকে গেছে, বড় প্লেয়ার লোভ দেখাচ্ছে, সে প্রাইসটাকে ঠেলে তুলবে। সুতরাং নেক্সট ক্যান্ডেলেতে গিয়ে যদি কেউ এখানে অর্ডার প্লেস করে দেয়, তাহলে কিন্তু সে প্রফিট বুক করে ফেলতে পারে। এই জায়গাতে গিয়ে, এটা সম্ভবত বাই অর্ডার আছে, এই জায়গাতে গিয়ে যদি, সরি, ফিবোনাচি দেখানো হয়ে গেছে, আমরা পজিশন নেব এইটা। এই জায়গাতে গিয়ে যদি একটা লং পজিশন ক্রিয়েট করে দেয়, এটাও সেল অর্ডার প্লেস হয়ে গেল। কিভাবে হচ্ছে, উপরে আছে লং পজিশন, এর আগের অর্ডারটা ওইভাবেই প্লট করা ছিল, যার যে কারণে ওটাই সিলেকশন হয়ে গেছে। মোটামুটি এরকম একটা রেঞ্জে ধরি না, এখানে একটা বাই অর্ডার দিয়ে দেওয়া হলো। এরকম বাই অর্ডার দিয়ে দিলে কিন্তু মোটামুটি ট্রেডটা ধরা হয়ে গেল। তো এইভাবে কিন্তু কাজ হতে পারে, মানে ফলো দ্য ফুটপ্রিন্টস, যেখানে বড় প্লেয়ার ঢুকে গেছে। তো এক্ষুনি এত হড়বড়িতে না গিয়ে একটু ওয়েট করে দেখা যাক না যে কনফার্মেশন পাওয়া যায় কিনা। তো মোটামুটি দেখা যাচ্ছে প্রাইস কিন্তু ঠেলে তুললেও বায়ার্স আর প্রাইস লেভেলটাকে বাড়াতে চাইছে না। মানে এখানে বড় যারা সেল করছে, তাদের থেকে বড় প্লেয়ার ঢুকে গেছে, তারা প্রাইসটাকে আর উপরে তুলতে চাইছে না। তো তারা চাইছে আরেকটু নিচের দিকে আসলে আবার বেশি করে কেনা যাবে। তখন প্রাইসটাকে আবার নিজেরা কিছু কিছু করে ছাড়তে শুরু করেছে, মার্কেটে প্যানিক তৈরি হয়েছে। এটাই বড় একটা অর্ডার দিয়ে দিয়েছে, প্যানিক তৈরি হয়েছে, কিছু সেল হয়ে গেছে। প্রাইস মুভমেন্ট কিন্তু, মানে রিটেলাররা কিন্তু ছাড়তে রাজি নয়, তারা আবার ঠেলে তুলেছে প্রাইসটাকে। তখন যখন প্রাইসটাকে ঠেলে তুলছে, তখন কিন্তু এইখানে বিগ প্লেয়ার যারা, তারা কিন্তু এই ক্যান্ডেলেতে, মানে সেকেন্ড ক্যান্ডেলেতে বড় ভলিউমেতে ট্রেড দিয়েছে। তো এর থেকে কিন্তু আর বেশি প্রাইস মুভমেন্ট নয়। বিড আস্ক রেশিও ওপরে একটা উইক্স ছিল, কিন্তু সেটাকে নামিয়ে নিয়ে চলে এসছে। যেন সেলার চাইছিল, আস্ক করছিল, কিন্তু ওরা সেটাই বিড দেয়নি। মানে ক্লোজিং প্রাইসটাকে ঠিক এই লেভেলেই ফেলে রেখে দিয়েছে, ক্লোজিং প্রাইসটাকে এই লেভেলে ফেলে রেখে দিয়েছে।
ঠিক আছে? এখন ক্লোজিং প্রাইসকে যদি এই লেভেলে ফেলে রেখে দেয়, তো এই লেভেলটাকে রেজিস্ট্যান্স বানিয়ে নিচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে কতটা সাপোর্ট করছে, আবার প্রাইস নিচের দিকে নামছে, এবং প্রাইস নিচের দিকে নামবার পর এই প্রাইসটাকে দেখা যাচ্ছে এই জায়গাতে, এটাই তো লোয়ার প্রাইস লেভেল ছিল, এটাকে কতটা সাপোর্ট করছে সেই জায়গাটাকে আমরা ধরবার চেষ্টা করব। দেখা যাচ্ছে এই জায়গার প্রাইস লেভেলটা এক্স্যাক্টলি এরকম একটা জায়গা ধরা যেতে পারে। এই জায়গায় প্রাইস লেভেলটা মোটামুটি এসে সাপোর্ট জোনটা তৈরি হয়েছে, এবং সেটা করতে গিয়ে অল্প অল্প করে তুলেছে, বড় অর্ডারে নামিয়েছে, মানে প্রাইস মুভমেন্ট প্রচুর হয়েছে নিচের দিকে। এগুলো দেখিয়ে আরও নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু আসেনি। তখন কিন্তু যখন আসেনি, প্রাইসটাকে ছেড়ে দিয়ে লোয়ার প্রাইসে কিন্তু এখানে সাইকোলজিকে উল্টো দিকে ঘুরিয়ে বড় অর্ডার ট্রেড করেছে এখানে। তারপরেও কিন্তু ছোট ছোট করে ভলিউম তুলেছে, ছোট ছোট করে ভলিউম ট্রেড হয়েছে। এখানে 31,000, এখানেও 67,000, এরকম বড় বড় ভলিউম ট্রেড হয়েছে, কিন্তু প্রাইস প্রায় সেম লেভেলে পড়ে আছে। এবং তারপরেও কিন্তু লোভ দেখানোর চেষ্টা হয়েছে, মানে এইখানে একটা মার্কেট সাইকোলজিকে ব্রেক করার চেষ্টা করা হয়েছে, যে এই জায়গায় কিন্তু লোয়ার প্রাইস লেভেল ছিল। এটাকে যদি আমরা ঠিক করে একটু আঁকার চেষ্টা করি, এটা আরও একটু উপরের দিকে উঠবে, যেন পুরো প্রাইস লেভেলটাকে ওরা কিন্তু নিচের দিকে একটু লোভ দেখানোর চেষ্টা করেছে, কিন্তু অল্প পরিমাণ শেয়ার ছেড়ে প্রাইস লেভেল দিয়েছে। তো সেখানে নিজেরাই কিছু ছেড়েছে এবং নিজেরাই কিছু কিছু করে বিক্রি করেছে। মানে মার্কেটে তো শুধুমাত্র অপারেটরই নয়, আরও তো বায়ার্সরা রয়েছে, তারা দেখছে এখানে কম পয়সায় পাওয়া যাবে। তো এই জায়গায় যখন কম পয়সায় পাওয়া যাচ্ছে, তাহলে অনেক অ্যাগ্রাসিভ ট্রেডার রয়েছে, যে যারা এই জোনের বাইরে পাচ্ছে প্রাইস, তো পড়ে যাবে, তো খুব বেশি লস হবে না, স্টপ লস দেওয়া থাক। যদি প্রাইস ওপরের দিকে যায় তো প্রফিট হয়ে যাবে, আর যদি প্রাইস নিচের দিকে যায় তাহলে স্টপ লস দেওয়া রয়েছে, কেটে বেরিয়ে যাবে ট্রেড। তো এই ধরনের ট্রেডার রয়েছে, তো তারা কিন্তু প্রাইসটাকে ধরে নিয়েছে। তারা ধরে নেবার পরে ঠিক জোনের ভেতরে ঢুকে অপারেটর আবার কাজ করেছে, প্রাইস বাড়িয়েছে এবং ভলিউমও বাড়িয়েছে, এবং দেখা যাচ্ছে তারপরেরটাতে প্রাইস আর বাড়েনি, ভলিউম মোটামুটি একটা অ্যাভারেজ রেঞ্জে রেখে আস্তে 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 স্টকের পরিমাণ অ্যাকুমুলেট করার চেষ্টা করছে, এবং এটাকে কনফার্ম করছে যে আমি ঢুকে গেছি। সেটা কি, বড় অর্ডার প্লেস করছে, মানে বড় ভলিউমে সে বিড রাখছে। রাখার জন্য যারা এতক্ষণ ধরে কিনে রেখেছিল, এই জায়গাতে কিনে রেখেছিল, তারা তখন সেল করে দিচ্ছে বড় প্লেয়ারদেরকে। প্রাইস মুভমেন্ট ওপরের দিকে যাচ্ছে। তো বা মানে অপারেটরের কাজ হচ্ছে এই স্টকটাকে অ্যাকুমুলেট করা। তো অ্যাকুমুলেট করার জন্য সে স্টকটাকে বাড়ানোর চেষ্টা করছে, কারণ এর উপরে প্রাইস রেঞ্জে যাবে না, আর এর নিচে ফেলতে দেবে না। এর নিচে ফেললে সে যে নিচে প্রাইস রেঞ্জে কিনেছে, এর আগে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে কোথাও স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। তো এখন যদি বেশি নিচে নেমে যায়, তার পার্সেন্টেজ অফ প্রফিট কমে যাবে। আরও যদি ওপরের দিকে চলে যায়, পার্সেন্টেজ অফ প্রফিট কমে যাবে। তাই সে কী করেছে, প্যানিক তৈরি করার চেষ্টা করেছে, এখানে স্টকটাকে ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে না, এই জায়গায় যে বডি ছিল, এই জায়গায় বডি ছিল, এই বডিটাকে নামিয়ে আনার চেষ্টা করেছে, যে এইখানে তো ক্লোজিং প্রাইস, তাহলে এই জায়গাতে আটকে দাও এইখানে। তো এইখানে প্রাইসটাকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে বড় বড় ভলিউমেতে। তো যদিও এখানে প্রাইস ভলিউমের ডাইভারজেন্স থিওরি খুব ভালো করে কাজ করবে, এটাকেও কিন্তু ফুটপ্রিন্ট তারা ছেড়ে রেখে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটো ভলিউম নিচের দিকে যাচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে। একে দেখানোর দরকার আছে, দেখিয়ে দিই। এখানে প্রাইস উপরের দিকে যাচ্ছিল, আর উপরের দিকে যাচ্ছিল, এখানে ভলিউম কিন্তু নিচের দিকে যাচ্ছে। ডাইভারজেন্স তৈরি হয়েছে, মানে রিভার্সাল আসবে। সুতরাং এই রিভার্সালে যদি কেউ এই জায়গাতে সেল অর্ডার প্লেস করে, বা প্রাইস উপরের দিকে গেছিল যখন, তখন যদি সেল অর্ডার প্লেস করে দিয়েও বসে থাকতো, তাহলেও কিন্তু কনফার্মেশন নয়। প্রাইস তো প্রথমে উপরের দিকে ঠেলে তোলার চেষ্টাই হয়েছিল, তখন কিন্তু প্যানিক বাইং শুরু হয়ে গেছিলো, যে প্রাইস উপরের দিকে বেরিয়ে গেল, কারণ এটা ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট তো অ্যাকচুয়ালি ওখানে নয়, ব্রেকআউট অন্য জায়গায়। ব্রেকআউট ফার্স্ট ক্যান্ডেলের হায়ার প্রাইস ছাড়িয়ে গেলে তারপরে তো ব্রেকআউট, তো সেই জায়গাটাকে তো ছুঁতে হবে আগে। তো তার জন্য একটা আপার প্রাইস লেভেল কিন্তু তৈরি করে দিয়েছে। তো এটা একটা ফেক ব্রেকআউট দেখিয়েছিল, দেখিয়েই সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে এটাকে রেড করে দিয়েছে।
রেড করে দেওয়ার পর প্রাইস আবার নিচের দিকে নেমে আসছে। তো এই জায়গাতে যদি আমরা শর্ট পজিশন ক্রিয়েট করি এরকম একটা জায়গায়, তাহলে কিন্তু এটা মোটামুটি প্রফিট বুক করে নেওয়া যেতে পারে, স্পেকুলেশনটাকে নেওয়া যেতে পারে। তো বিশাল এখানে মানে লিমিট অর্ডার দিলে লস হয়ে যাবে। তো যতটা পর্যন্ত আসে, কিছুটা পর্যন্তও তো আসবে। এখানে 81 থেকে 82, 1 টাকা একটা শেয়ারে। তো এই ধরনের ছোট ছোট ট্রেড অনেকে তোলে, তো এই জায়গাতে প্রফিট বুক করা যায়। তবে এইটুকু রেঞ্জের মধ্যে মানে ট্রেড না করাই ভালো, এটা সাজেস্টিভ। তো ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আগে প্রাইসটা কোন জায়গাতে এসছিল, মানে এখন কিন্তু আবার মানে যারা অ্যাকুমুলেট করছে সে কিন্তু আর এই প্রাইসে নামাতে চাইছে না, বায়ার্সরা এই প্রাইসে নামাতে চাইছে না। প্রথমেই বড় ভলিউম দিয়েছে, তারপরে কিন্তু অল্প 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 করে অ্যাকুমুলেশন করছে। প্রাইস যখনই নেমে যাচ্ছে তখনই বড় ভলিউম দিয়ে অ্যাকুমুলেশন করার চেষ্টা করছে, মানে বারবার বুঝিয়ে দিচ্ছে ফুটপ্রিন্টে যে আমি এন্ট্রি নিয়েছি। এবং এই জায়গাতে এসে দেখা যাচ্ছে যে এখানে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু তার প্রাইসটা কনসিডারেবলি আগেরই মতো। তার মানে এখানেও অ্যাকুমুলেশন স্টার্ট হয়েছে, তার আগেরগুলোতে সেল হয়েছিল কিন্তু সেখানেও অ্যাকুমুলেট করেছে। প্রাইস কিন্তু ভলিউম নিচের দিকে কিন্তু প্রাইস কিন্তু ওপরের দিকে। তো এই জায়গাতে কিন্তু দেখা গেল যে একটা বড় ভলিউম, মানে আগেরগুলোর চেয়ে তো ভলিউম বড়, এই ভলিউম দেখিয়ে দিয়েছে এবং তারপরেই সেটাকে কনফার্ম করছে কি একটা বড় ভলিউম দিয়ে। তার মানে এইখানে ব্রেকআউট তৈরি হয়ে গেল। এবারে কেউ এইখানে এন্ট্রি নিতে পারে, এইখানে একটা লং পজিশন ক্রিয়েট করতে পারে। এই জায়গাতে এই জায়গাতে এটার উপরে যখনই প্রাইস যাবে তখন এটাকে লং পজিশন ক্রিয়েট করতে পারে, এবং লং পজিশন ক্রিয়েট করলে মোটামুটি একটা প্রফিট লেভেল পেয়ে যাবে। আদারওয়াইজ যদি কেউ চায় সে এই জায়গাতে গিয়ে লং পজিশন ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। আর এর স্টপ লস তো এতখানা আসবে না, এর স্টপ লস এরকম একটা জায়গায় রাখলেই হবে, এরকম মানে আগের যে সুইংটা হয়েছিল তার থেকে একটু নিচে রেখে দিলেই হবে মোটামুটি। তাহলে এখানে কত 4 টাকা স্টপ লস দিয়ে আর এখানে 8 টাকা 70 পয়সা, মানে 1:2 মোটামুটি একটা প্রফিট পেয়ে যাওয়া যায়। তো এইরকমই একটা প্রফিট তৈরি হয়ে গেছে। এবার যারা ট্রেলিং এক্সপার্ট তারা এই প্রফিটটাকে এই জায়গায় নিয়ে যাবে, ট্রেডিং অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গাতে যদি নিয়ে যাওয়া যায় তাহলে একটু যদি ছোট করে দেওয়া যায় তাহলে প্রফিট লসটা দেখতে পাওয়া যায় 2.56%, মানে 12 টাকা 35 পয়সা একটা স্টকের জন্য 12 টাকা 35 পয়সা প্রফিট। এবং তার জন্য রিস্ক কত নিয়েছে, 4 টাকা রিস্ক। তো এইভাবে কিন্তু মানে বিগ ট্রেডার্সদের ফুটপ্রিন্টটাকে যদি মানে খুঁটিয়ে অ্যানালিসিস করা যায় তাহলে কিন্তু ধীরে 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 মার্কেটে সাকসেস পাওয়া যাবে। এখানে কিন্তু এর কোনো রিভার্সাল আসেনি, এখানে প্রাইস আপওয়ার্ড মুভমেন্ট নিয়েছে এবং ভলিউমও আপওয়ার্ড মুভমেন্টই দেখাচ্ছে, ঠিক আছে। প্রাইসও আপওয়ার্ড, ভলিউমও আপওয়ার্ড, এখানে কোনো ডাইভারজেন্স নেই। সুতরাং এখানে ফলো দ্য ফুটপ্রিন্ট এই থিওরি কাজ করেছে, ফলো দ্য ফুটপ্রিন্ট। এবং যদি এই ফুটপ্রিন্ট অনুযায়ী এরপরে এখানে মার্কেট সবাই প্রফিট বুক করবার জন্য দিনের শেষ হয়ে আসছে, প্রফিট বুক করার জন্য বায়ার্স আর নতুন করে প্রাইসকে নিচের দিকে নামাতে চাইছে না। তো এই জায়গাতে গিয়ে ক্লোজিং হয়ে গেছে এবং মার্কেট সেটেলমেন্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যদি দেখা যায় এই ভলিউম লেভেলটা এই ধরনেরই একটা ভলিউম আপ লেভেল যদি পরের দিনে আমরা দেখতে পাই তাহলে কিন্তু আবার ফলো দ্য ফুটপ্রিন্টসে যতদূর পর্যন্ত ট্রেল করা যেতে পারে ততদূর পর্যন্ত আমরা যেতে পারি, ঠিক সেই জায়গা পর্যন্তই গেছে। মানে এখানেও কিন্তু প্রাইসের আপওয়ার্ড মুভমেন্টটা কাজ করেছে। নেক্সট ডেতেও কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগানো যেতে পারে। আবার বিগ প্লেয়ারদের জন্য ওয়েট করা, এই জায়গায় বিগ প্লেয়াররা এন্ট্রি নিতে দেয়নি, নেক্সট ডেতেও তাই এইখানে ওপরের দিকে গেছে অ্যাসেন্ডিং ভলিউম। সুতরাং ফলো দ্য ফুটপ্রিন্ট, ঠিক আছে। এখন ফলো দ্য ফুটপ্রিন্ট কনফার্মেশন না হলে ফলো দ্য ফুটপ্রিন্ট কিভাবে আসবে? তো কনফার্মেশন এগুলো দেখিয়ে দেওয়া সহজ, কিন্তু এখানে কনফার্মেশন কোথা? ফলো দ্য ফুটপ্রিন্টকে যদি একদম সাকসেসফুল করতে হয় সেক্ষেত্রে আমাকে কনফার্ম করতে হবে। এখানে নেমেছে, ওপরে গেছে, এখানে নিচে নেমেছে, এরপরে আর উপরে যায়নি, মার্কেট একদম ফ্ল্যাট, টোটালি ফ্ল্যাট। একটু মুভমেন্ট দেখিয়েছিল
সামান্য পরিমাণ, সেইটুকুর পরে আবার প্রাইস আগের অবস্থায় চলে আসছে, কিন্তু পরের দিন প্রাইস আবার সেই আগের মতো ফ্ল্যাট কন্ডিশনেই আছে। তো ফুটপ্রিন্টটাকে ফলো আপ করা যাবে, কিন্তু সেটাকে আমাদেরকে প্রাইস অ্যাকশনকে খুব ভালোভাবে বুঝে এবং এই ভলিউমটাকে ঠিকঠাকভাবে অ্যানালিসিস করে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা কিভাবে কাজ করব, এবং তাহলে আশা করা যায় সাকসেস হবে, কারণ বিগ প্লেয়াররাই কিন্তু মার্কেটটাকে কন্ট্রোল করে, এটা মাথায় রাখতে হবে। আর ভলিউমেতে কিন্তু বিগ প্লেয়ারদের ফুটপ্রিন্ট থাকে, প্রাইসকে ম্যানিপুলেট করা গেলেও ভলিউমকে কিন্তু কখনোই ম্যানিপুলেট করা যায় না। টোটাল ট্রেডেড ভলিউমের ছাপ কিন্তু ভলিউমেতে পেয়ে যাওয়া যায়। ভলিউম কেউ চার্ট দেখে ঠিক করতে পারে বা ডাটা দেখেও ঠিক করতে পারে, মানে ডাটা অ্যানালিসিসেরও একটা অঙ্গ ভলিউম অ্যানালিসিস। আবার ওপেন ইন্টারেস্ট বলে একটা জিনিস আছে, সে ওপেন ইন্টারেস্ট, তবে সেগুলো ফিউচার অপশন স্টকে, আর ফিউচার অপশন স্টকে ছাড়া ইন্টারডে করা উচিত নয়। না হলে কী হবে, যে কোনো সার্কিট লেগে যেতে পারে যে কোনো স্টকে, কারণ তাতে লিকুইডিটি বেশি খুব একটা থাকে না এবং ভোলাটিলিটি খুব হাই, মানে আনপ্রেডিক্টেবল স্টক। অপারেটররা যখন তখন এন্ট্রি নেয়, এক্সিট করে বেরিয়ে যায়, তো প্রাইস হিউজ লেভেলের ফ্লাকচুয়েশন হয়, তখন স্টপ লস মানে অজ্ঞাত কারণে স্টপ লস হিট হয়ে যেতে পারে। এগুলো মাথায় রেখে আমাদেরকে ট্রেড নিতে হবে। তো যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। মোটামুটি বিগ প্লেয়ারদের সম্পর্কে বললাম, যে বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম সেটা বোঝা গেল কিনা সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে, যদি কিছু লেসন আপনারা পান এখান থেকে, তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে আমার চ্যানেলের গ্রোথ হবে। আমার চ্যানেল যদি গ্রো হয়, মানে গ্র্যাজুয়ালি যদি গ্রো হয়, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। আপনারাও সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার চ্যানেল গ্রো হবে। গ্রো হলে আরও ভালো ইকুইপমেন্টস নিয়ে, আরও ভালো ফরম্যাটে আমি আপনাদের কাছে আমার যে কনসেপ্ট, যে আইডিয়াটা ট্রেডিংয়ের আপনাদেরকে দিতে চাইছি, সেই সম্পর্কে আরও ভালো করে রিপ্রেজেন্ট করে ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব। আগামী দিনে এইরকমই একটি ভিডিও নিয়ে আসব। সেই সময় পর্যন্ত ব্যাক টেস্টিং করুন। ধন্যবাদ।